হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইট। আমি তোমাদের শোভন স্যার। চলো আজকের ক্লাস শুরু করি। অর্থাৎ আজকে আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস 4 তারিখে, চলো শুরু করি। কেমন? তো চলো দেখো, প্রথমে আমরা ইউনেস্কোর রিপোর্ট, যেটা মাল্টিলিঙ্গুয়াল এডুকেশন নিয়ে অর্থাৎ আলোচনা করেছে, সেটা হলো ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং, যেটা GEM সংক্ষেপে। টিমের সম্প্রতি প্রতিবেদনগুলি বিশ্বব্যাপী শিক্ষার একটি গুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেছে। দেখবে, তুমি অন্য ভাষা জানো, এখন তোমাকে যে জোর করে আর একটা ভাষা শেখানো হয়, তুমি হয়তো শিখবে, কিন্তু তুমি ঠিক ততটা স্বাচ্ছন্দ্য নিয়ে শিখবে না। তাই এরা বলছে যে মাল্টিলিঙ্গুয়ালভাবে শিক্ষাটা দেওয়া উচিত। অর্থাৎ বিশ্বের প্রায় 40% তাদের বোধগম্য ভাষায় সুযোগ থেকে, শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। অর্থাৎ তারা যে ভাষায় কমফোর্ট ফিল করে, তারা যে ভাষাটা বোঝে, সেই ভাষায় প্রায় 40% লোক তাদের শিক্ষা গ্রহণ করতে পারে না। কিছু নিম্ন ও মধ্যম আয়ের দেশে এই সংখ্যা প্রায় 90%-ও পৌঁছেছে। অর্থাৎ যে দেশগুলো একটু নিম্নবর্তী বা মধ্যম, সেখানে তো আরও এই সমস্যাটা আরও প্রায় 90% অবধি চলে গেছে। তো ভাষাগুলি গুরুত্বপূর্ণ, অবশ্যই ভাষা, কারণ বহুভাষিক শিক্ষার উপর বিশ্বব্যাপী নির্দেশিকা যেটা জারি করেছে, এবং শীর্ষক প্রতিবেদনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অর্থাৎ 21শে ফেব্রুয়ারি 25তম বার্ষিকীতে প্রকাশিত হয়েছে। তা অভিবাসনের কারণে ক্রমবর্ধমান ভাষাগত বৈচিত্র্যের মুখে বহুভাষিক শিক্ষার গুরুত্বের উপর জোর দিয়েছে কে? তোমার ইউনেস্কো। তাহলে বোঝালাম এটা তোমাদেরকে। চলো পরেরটা দেখি। হ্যালো, হ্যাঁ, চলো পরেরটা দেখি। পরে কি বলছে তোমার? কোভিটিস বেনজিনজেনসিস, এটা হলো একটা স্পাইডার লোচের একটি নতুন প্রজাতি। কোভিটিস বেনজিনজেনসিস এবং আবিষ্কার বেনজিংয়ের বৈচিত্র্যের ক্ষেত্রে একটি মাইলফলক, এবং এই আবিষ্কার 40 বছরের বেশি সময় ধরে, এবং এই ধরনের প্রথম ও শহর অঞ্চলে জলজ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের চলমান প্রচেষ্টার একটা প্রতীক এটা। এই গবেষণাটি চীনা বিজ্ঞান একাডেমি প্রাণীবিদ্যা ইনস্টিটিউট দ্বারা পরিচালিত হয়েছিল এবং সংরক্ষণ ও পরিবেশগত সচেতনতার প্রতি অঙ্গীকারের প্রতিনিধিত্ব করে। এইটা বুঝতে পেরেছো? চলো পরেরটা। ইংলিশ ডেজিগনেটেড অ্যাজ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন দ্য ইউএস। আচ্ছা, ইউএসএ তোমার এতদিন কোনো সরকারি এদের ভাষা ছিল না, কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর ইংরেজিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। বুঝতে পেরেছো? সম্প্রতি রাষ্ট্রপতি, ইউএসএর রাষ্ট্রপতি অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ইংরেজিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে প্রতিষ্ঠা করে এবং একটি নির্বাহী আদেশে স্বাক্ষর, আদেশ মানে একটি নির্বাহী অর্ডারে উনি স্বাক্ষর করেছেন, এবং এটি একটি ঐতিহাসিক পরিবর্তন। কারণ আমেরিকা প্রতিষ্ঠার পর থেকে আমেরিকার কোনো সরকারি ভাষা নির্ধারিত হয়নি। তা 50টা মতো ওদের স্টেট আছে। তো এই আদেশে 2000 সালে একটি নীতি বাতিল করা, মানে এই আদেশে হয়েছিল, সেখানে 2000 সালে সেটাকে বাতিল করা হয়। সেখানে ফেডারেল সংস্থাগুলিকে ইংরেজি ভাষা সহায়তা প্রদানের বাধ্যবাধকতা ছিল, এবং এই পরিবর্তন যোগাযোগের ঐক্যবদ্ধ করা জাতীয় মূল্যবোধ প্রচারে দীর্ঘস্থায়ী প্রচেষ্টাকে প্রতিফলিত করে। বুঝতে পেরেছো? চলো তাহলে ইংরেজি ইউএসএর অর্থাৎ ইউনাইটেড স্টেটের তোমার সরকারি ভাষা হিসেবে তোমার এখন কিন্তু ইংরেজিকে প্রাধান্য, বা ইংরেজিকে তোমার সরকারি ভাষা হিসেবে প্রকাশ করা হয়েছে। কেমন? বা সেই মর্মে ডোনাল্ড ট্রাম্প তোমার একটা অর্ডারে স্বাক্ষর করেছেন। কেমন? চলো পরেরটা দেখি। এবার কি? ব্লু গোস্ট মিশন 1, এটা একটা ওই চন্দ্রযান টাইপের। 2রা মার্চ, আমি তোমাদের আগের দিন পড়িয়েছিলাম ওটা। 2025-এ ফায়ারফ্লাই অ্যারোস্পেস তারা মহাকাশযান ব্লু গোস্ট মিশন 1 প্রেরণ করে, যেটা নাম কাদের? ফায়ারফ্লাই অ্যারোস্পেস নামটা মনে রাখবে। কত তারিখে করে? 2রা মার্চ। মহাকাশযান ব্লু গোস্ট মিশন 1 এবং চাঁদে সফলভাবে অবতরণ করেন তারা, এবং এটি চাঁদে অবতরণের অর্জনের জন্য দ্বিতীয় ব্যক্তিগত অভিযান এটা, এবং সোজা পথে অবতরণ করার প্রথম অভিযান এটা। বুঝতে পেরেছো? তো এই মাইলফলক বাণিজ্যিক মহাকাশ অনুসন্ধানের ক্রমবর্ধমান প্রবণতা এবং বেসরকারি কোম্পানিগুলির সাথে নাসার সহযোগিতার প্রতিফলন ঘটায় এটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো তারপরে কি? এই যে বোম্বে হাইকোর্ট রিভিউজ মহারাষ্ট্র স্লাম রিডেভেলপমেন্ট অ্যাক্ট, এই যে স্লাম রিডেভেলপমেন্ট অ্যাক্ট, সেটাকে তোমার রিভিউ করে কে? বোম্বে হাইকোর্ট। বুঝতে পেরেছো? মহারাষ্ট্র যে স্লাম রিডেভেলপমেন্ট অ্যাক্ট, সেটা তা সম্প্রতি বোম্বে হাইকোর্ট 1971 সালে মহারাষ্ট্র বস্তি এলাকা উন্নয়ন ছাড়পত্র, যে প্রণয়নের একটা অ্যাক্ট ছিল, আইনের যুগান্তকারী পর্যালোচনা শুরু করেছে। তো এই আইনটি মুম্বাইয়ের নগর ভূদৃশ্যকে প্রভাবিত করেছে এবং বস্তি
পুনরুন্নয়নের প্রকল্পগুলো দীর্ঘ বিলম্বের ফলে পরে সুপ্রিম কোর্ট এই পর্যালোচনা বাধ্যতামূলক করেছে, যা বস্তিবাসীদের মৌলিক অধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যে বস্তিবাসীরা কীভাবে থাকবে। অনেকে কী প্রমোটাররা এসে কোনো নির্বাসন দেয় না, মেরে তুলে দিয়ে ওখানে ফ্ল্যাট তৈরি করে দিচ্ছে। তো সেইটা তো দেখো, তারা তো দেশের মানুষ, রাষ্ট্রের তো দায়িত্ব সেই মানুষগুলোকেও দেখে শুনে রাখা না। তা এই যে অ্যাক্টটা, এইটা কি অ্যাক্ট ছিল সাধারণত, চলো সম্বন্ধে একটু জেনে নিই। মহারাষ্ট্রের বস্তি এলাকা আইন সরকার বস্তি এলাকা নির্ধারণ ও পুনর্নির্মাণের জন্য অধিগ্রহণের অনুমতি দেয়। বস্তি পুনর্বাসন কর্তৃপক্ষ SRA এই প্রকল্পগুলো তত্ত্বাবধানের জন্য দায়ী। আইনটির লক্ষ্য বস্তিবাসীদের জন্য আবাসন প্রদান করা এবং পুনর্নির্মাণের সুযোগ থেকে ডেভেলপারদের লাভবান করা। বুঝতে পেরেছ? 1995 সালে মহারাষ্ট্র বস্তি পুনর্বাসন আইন চালু করা এবং যার মাধ্যমে সরকারি ডেভেলপাররা অতিরিক্ত নির্মাণ আধিকারিকের বিনিময়ে পুনর্নির্মাণের জন্য অর্থায়ন করতে পারেন। বুঝতে পেরেছ? তো এইটা মূলত এই আইনটা সম্পর্কে এইটুকুই আছে। চলো পরেরটা দেখি। ইস্যু আইডেন্টিফাইড দ্য স্লাম ডেভেলপমেন্ট, এর যে ইস্যুটা সেটা কি, চলো একটু দেখি। পর্যালোচনা প্রক্রিয়াটি বেশ কয়েকটি বিষয় সামনে এনেছে। এই যে পর্যালোচনা করলো তোমার মহারাষ্ট্র বোম্বে হাইকোর্ট আর কি, মহারাষ্ট্র স্লাম রিডেভেলপমেন্ট অ্যাক্ট, সেখানে কি কি সামনে এসেছে চলো। পর্যালোচনা প্রক্রিয়াটি বেশ কয়েকটি বিষয় সামনে এনেছে। প্রকল্প সমাপ্তিতে বিলম্ব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা প্রায়শই বস্তিবাসীদের অধিকার লঙ্ঘন করে। ডেভেলপাররা প্রায়শই সব সময় মতো ট্রানজিট অবসান প্রদান করতে ব্যর্থ হয়। ডেভেলপারদের নির্বাচন প্রক্রিয়া প্রায়শই প্রতিযোগিতামূলক স্বার্থ দ্বারা প্রভাবিত হয়, যার ফলে বস্তিবাসীদের মধ্যে কারসাজি ও বিরোধ দেখা দেয়। বুঝতে পেরেছ? সেইটা এখানে এই ইস্যু, মানে এই ইস্যুটা সামনে এসেছে। জুডিশিয়াল ইন্টারভেনশন অফ ফাইন্ডিংস, বর্তমান ব্যবস্থা অদক্ষতা লক্ষ্য করে সুপ্রিম কোর্ট একাধিক হস্তক্ষেপ করেছে এর ভিতরে। দেখবে যখন কোনো আদালত বা হাইকোর্ট যদি কোনো করে কিছু হলে সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু হস্তক্ষেপ করে। তা আদালত জোর দিয়ে বলেছে যে বস্তি পুনর্নির্মাণকে কেবল একটি রিয়েল এস্টেট উদ্যোগ হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং ক্ষতিগ্রস্ত নাগরিকদের জীবনের অধিকার জন্য অপরিহার্য একটি জনসেবা হিসাবে বিবেচনা করা উচিত। আদালত এই প্রকল্পগুলি তত্ত্বাবধানকারী আইনি কর্তৃপক্ষের মধ্যে জবাবদিহিতার অভাবকেই তুলে ধরেছেন। বুঝতে পেরেছ? চলো এবার ইন্ডিয়াস গ্রোয়িং ওবেসিটিস ক্রাইসিস অ্যান্ড হেলথ ইমপ্লিকেশন, অর্থাৎ এই যে মানুষ, আমরা এখন ফাস্টফুড খাচ্ছি, তেল জাতীয় জিনিসপত্র বেশি খাই, তারপর কি আমাদের ওজন বেড়ে যাচ্ছে। আমিও মোটা হয়ে গেছি দেখো। তা আমাদের প্রধানমন্ত্রী PM মোদি মন কি বাত অনুষ্ঠান হয় তোমরা জানো, অনুষ্ঠানে বক্তব্যের পর ভারতের স্থূলতার উপর সাম্প্রতিক দৃষ্টিভঙ্গি আরও জোরদার করে, অর্থাৎ এই যে মানুষ সবাই মোটা হয়ে যাচ্ছে। তা তিনি উদ্বেগ পরিসংখ্যান তুলে ধরেছেন যে 8 জন ভারতীয়দের মধ্যে একজন স্থূলতার শিকার, মানে 8 জন ভারতীয়, তার মধ্যে একটা মোটা হবেই। বুঝতে পেরেছো? একটা মোটকা বেরোবেই। তা বিশেষ করে শিশুদের আজকে এমন গেলাই, এইভাবে বলাটা উচিত না যদিও, সবগুলো এক একটা সেই ব্রয়লার মুরগি হয়ে যাচ্ছে। তো মোদি তেলের ব্যবহার হ্রাস করার আহ্বান জানিয়েছে যে আপনারা তেলটা কম খান এবং এই জরুরি স্বাস্থ্য সমস্যা মোকাবিলার সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান তিনি জানিয়েছেন। স্থূলতার ক্রমবর্ধমান হারের স্বাস্থ্যগত প্রভাব রয়েছে, যা বিশেষজ্ঞদের অন্তর্নিহিত কারণ ও সম্ভাব্য সমাধান বিশ্লেষণ করতে পরিচিত করেছে। বুঝতে পেরেছ? অ্যাবাউট ওবেসিটি ইন ইন্ডিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্থূলতাকে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অস্বাভাবিক চর্বি জমা হিসেবে সংজ্ঞায়িত করেছে। তা কি বলছে চলো দেখি। জাতীয় পরিবার স্বাস্থ্য জরিপ NFHS থেকে প্রাপ্ত তথ্যই উদ্বেগের প্রবণতা নির্দেশ করে, যা 2015 থেকে 21 সালের মধ্যে অতিরিক্ত ওজন বা স্থূলতাকার মহিলাদের শতাংশ 20.6 থেকে 24 অবধি বৃদ্ধি পেয়েছে, আর পুরুষদের ক্ষেত্রে 18.9 থেকে 22 অবধি এটা আছে। তা গ্রামীণ এলাকার তুলনায় শহরের জনসংখ্যা স্থূলতা বেশি, কারণ গ্রামের লোক আজ যাই একটু কঠোর পরিশ্রমী কাজ করে, শহরের লোক তা না, দুতলায় উঠবে তাও লিফট ইউজ করবে, এরা মানে ওই যে সিঁড়িটা করলো যে শরীরটা ভালো থাকে সেটা করবে না। তাই এই যে মোটাহার প্রবণতা গ্রামের থেকে কিন্তু শহরে বেশি ভাই। বুঝতে পেরেছো? মোটাহার প্রবণতা কিন্তু গ্রাম থেকে শহরে বেশি। জনসংখ্যা, তারপর শৈশবকালীন স্থূলতা বিশেষভাবে উদ্বেগজনক, কারণ অল্প বয়সে সব মোটা হয়ে যাচ্ছে। তো অনুমান হিসেবে 2030 সালে 5 থেকে 9 বছর বয়সী 10.81 স্থূল
স্থূলকায় হবে, শিশু স্থূলকায় হবে, সেটা তোমার হচ্ছে রিপোর্টে বলছে যে এখন যে আকারে বাড়ছে তার থেকে 5 থেকে 9 বছর বয়সে যেটা বয়সী শিশুরা 10.81 স্থূলতার শিকার হবে তারা, বুঝতে পেরেছো? তারপরে কি বলছে, হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, অর্থাৎ মোটার কারণে হেলথ রিস্ক কী কী আছে চলো দেখি। স্থূলতা প্রায়শই সকল রোগের জননী, অর্থাৎ সকল রোগের সৃষ্টি করে স্থূলতার কারণে, বুঝতে পেরেছো? সকল রোগের সৃষ্টির কারণ বলতে পারো, বুঝতে পেরেছো? বলা হয় কারণ এর সাথে গুরুতর স্বাস্থ্য সমস্যা জড়িত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থূলতাকে হৃদরোগ, ডায়াবেটিস ও বিভিন্ন ক্যান্সারের মতো অবস্থার একটি প্রধান ঝুঁকির কারণ হিসেবে চিহ্নিত করে। বিশ্বব্যাপী ডায়াবেটিস রোগের সংখ্যা ভারতে সবচেয়ে বেশি, সারা পৃথিবীর মধ্যে ডায়াবেটিস রোগের সারা ভারতে সবথেকে বেশি, যেখানে আনুমানিক 101 মিলিয়ন ব্যক্তি আক্রান্ত। এছাড়া ক্যান্সারের বোঝা বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে এবং 2025 সালের মধ্যে 15.7 লক্ষ রোগী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ এই এত গিলছে আর কি, মোটা হচ্ছে, তার রোগ, এই রোগগুলো বাড়বে এবং এই তোমার স্থূলতার কারণে হৃদরোগ অর্থাৎ হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগগুলোও কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধছে। চলো পরেরটা দেখি। ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু রাইজিং ওবেসিটি রেটস। ভারতে শহরে স্থূলতার হার বৃদ্ধির জন্য বেশ কয়েকটি কারণ দায়ী। অতি প্রক্রিয়াজাত খাবার খাচ্ছে আমরা, ওই তোমার হচ্ছে মানে প্রক্রিয়াকরণ খাবার বেশি খাই, প্যাকেট জাতীয় খাবার বেশি খাই, এবং খাবার সমৃদ্ধ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক কার্যকলাপ হ্রাস, মানে আমরা ব্যায়াম ফ্যাম কম করি, এর জন্য বায়ু দূষণ প্রদাহ বৃদ্ধির মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকিতে বাড়িয়ে তোলে। অর্থনৈতিক কারণগুলি ভূমিকা পালন করে। নিম্ন আয়ের পরিবারগুলি প্রায়শই সস্তা কার্বোহাইড্রেটের উপর নির্ভর করে, অর্থাৎ সস্তার জন্য বেশি ভাতটা তারা খায়, যার ফলে পুষ্টির ঘাটতি দেখা দেয়। গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে স্থূলতার ক্রমবর্ধমান প্রবণতা লক্ষ্য করা, যা ক্রমবর্ধমান সংকটের ইঙ্গিত প্রদান করে, বুঝতে পেরেছ? এবং পিএম আচ্ছা, এটা একটা তোমার হচ্ছে কি বলবো, জৈব অ্যারোসল। চলো, PM25 কম্পোজিশন অ্যানালিসিস, এইটা অ্যানালিসিস করে কী পাওয়া যায়, গবেষণা করে গ্রামীণ শহরের 5টি স্থান থেকে PM25 নমুনা মূল্যায়ন করা হয়েছে এবং এখানে অ্যামোনিয়া ক্লোরাইড ও জৈব অ্যারোসলের মতো মূল উপাদান চিহ্নিত করা গেছে এবং দিল্লি যানবাহন নির্গমন ও আবাসিক তাপীকরণের জন্য দায়ী এবং বিপরীতে দিল্লির বাইরে অঞ্চলগুলিকে অ্যামোনিয়া সালফেট ও জৈব বস্তু পুঞ্জ ও জ্বলন্ত অ্যারোসলের উচ্চমাত্রা দেখা যায়, বুঝতে পেরেছো? এরপরে আসছে কি তোমার হেলথ রিস্ক। এই যে PM2.5 এর জন্য হেলথ রিস্ক কী কী হতে পারে, চলো। গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে এবং PM2.5 এর জারণ ক্ষমতা, যা ক্ষতি করার ক্ষমতা একটি পরিমাপ এবং মূলত জৈব অ্যারোসল দ্বারা প্রভাবিত হয়। এই অ্যারোসলগুলি মূলত জৈব বস্তু পুঞ্জ ও জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন থেকে উৎপন্ন হয়। যানবাহন ও আবাসিক উৎসগুলি এই স্বাস্থ্য ঝুঁকির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, বুঝলে? সেন্সেশনাল ভার্টিফিকেশন অফ অ্যারোসল কনসেন্ট্রেশন। গবেষণায় দেখা গেছে যে হাইড্রোকার্বনকে কার্বন আর হাইড্রোজেন এর সমন্বিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়, বুঝলে? সদৃশ্য জৈব অ্যারোসলের পরিমাণ সারা বছর ধরে ধারাবাহিকভাবে বেশি থাকে, তবে শীতকালে ঠান্ডা মৌসুমে প্রাথমিক জৈব অ্যারোসলের পরিমাণ বেড়ে যায়। গরম ও রান্নার জন্য গোবর ব্যবহারের কারণে এর বৃদ্ধি ঘটে। দেখবে অনেকে গ্রামাঞ্চলে গোবর গ্যাস ইউজ করে, বুঝতে পেরেছো? উষ্ণ মাসের তুলনায় ঠান্ডা আবহাওয়া ঘনত্ব 10 গুণ বেশি পায়। স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্কিম। সম্প্রতি ভারত সরকার বিশেষ সহায়তা প্রকল্পের আওতায় রাজ্যগুলিকে তহবিল বরাদ্দ করেছে এবং এই কর্মসূচি 50 বছরের জন্য সুদমুক্ত ঋণের মাধ্যমে রাজ্যগুলিকে আর্থিকভাবে সহায়তা করার জন্য তৈরি করেছে এবং এই প্রকল্পের মূল লক্ষ্য মূলধন বিনিয়োগের উৎসাহিত করা এবং রাজ্য নেতৃত্বাধীন সংস্কারগুলিকে সমর্থন করা, বুঝতে পেরেছো? ওভারভিউ অফ স্পেশাল অ্যাসিস্ট্যান্স স্কিম। এই স্কিমের কি কি আছে চলো একটু দেখি। বিশেষ সহায়তা প্রকল্প 2011 অর্থ বছরে চালু করা হয়েছিল এবং প্রাথমিকভাবে বরাদ্দ ছিল তোমার 12,000 কোটি এবং পরের বছরদের এই পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। পরের বছর আরও বৃদ্ধি করা 2024-এ 1.3 ট্রিলিয়ন এ পৌঁছায় এ বিনিয়োগ। তারপরে তোমার এটা 30,000 কোটি একটা নির্দিষ্ট ফলে যুক্ত হয় এবং এই তহবিল মহামারী পরবর্তী পুনরুদ্ধার অবকাঠামোর কোনো একটা মহামারী হলো, তারপরেই সেটাকে কীভাবে মেকআপ দেবে, কীভাবে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবে, সে অবকাঠামো উন্নয়নের রাজ্যগুলিকে সহায়তা করে, এই কাজগুলো করে, বুঝলে? এবার অ্যালোকেশন অফ ডিস্ট্রিবিউশন ফান্ডস। চলতি অর্থ বছরের 1.5 ট্রিলিয়ন টাকা বরাদ্দ করা হয়েছিল। এই পরিমাণ 97% বিতরণের জন্য অনুমোদন করা হয়েছে। তহবিলের 1/3 প্রায়
55,000 কোটি টাকা এবং কেন্দ্রীয় করের রাজ্যগুলির ভাগের উপর বৃদ্ধি করে বরাদ্দ করা হয়। অবশিষ্ট 95,000 কোটি টাকা রাজ্যগুলির নির্দিষ্ট সংস্কার ও মানদণ্ডের পূরণের উপর নির্ভরশীল। বুঝলে? রিফর্ম, রিক্রুটমেন্টস অ্যান্ড ফান্ড অ্যাক্সেস। তহবিলের জন্য রাজ্যগুলিকে বাধ্যতামূলক প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্পন্সার্ড স্কিমগুলির সাথে সম্মতি এবং তহবিল ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত। মূল সংস্কারগুলির মধ্যে রয়েছে আইকনিক পর্যটন কেন্দ্রগুলি গড়ে তোলা এবং যানবাহনের স্ক্র্যাপেজকে উৎসাহিত করা এবং শিল্প প্রবৃদ্ধি বৃদ্ধি করা। নেপালস রাইনো, দেখো নেপালে এই যে তোমার গন্ডার, এর একটা তোমার হচ্ছে সেন্সাস হয় এবং সেটা এখন একটা ঝুঁকির মধ্যে আছে, সেই নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ নেপাল রাইনো সেন্সাস ফেসেস আনসার্টেনিটি। চলো একটু দেখি। নেপালে প্রতি 5 বছর অন্তর, আমাদের এখানে যেরকম ওই 10 বছর অন্তর মানুষ গণে, এইবার করোনার জন্য হয়নি, তা এই নেপালে ওরা 5 বছর অন্তর ওই গন্ডার গণে। বুঝলে? 5 বছর অন্তর পরিচালিত গন্ডার শুমারি এখন ঝুঁকির মধ্যে রয়েছে। ইউএসএসআইডির তহবিল স্থগিত করার ফলে জাতীয় উদ্যান ও বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের জন্য আর্থিক সংকট তৈরি হয়েছে এবং এই বিভাগটি শুমারি পরিচালনার জন্য বিভিন্ন অংশীদারিত্বের উপর নির্ভর করে। সর্বশেষ শুমারি 2021 সালে হয়েছিল এবং দেশের 752টি একশৃঙ্গ গন্ডার সংখ্যা নির্দেশ করে এটা। বুঝলে? চলো আরও কি বলছে দেখি। ইম্পর্টেন্স অফ দ্য রাইনো সেন্সাস, মানে এই যে রাইনো সেন্সাস, এটা কি জন্য গুরুত্বপূর্ণ, তা দেখো, বন্যপ্রাণী সংরক্ষণের জন্য গন্ডার শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একশৃঙ্গ গন্ডারের জনসংখ্যা, মানে এই একশৃঙ্গ গন্ডারগুলো কত আছে, কারণ এগুলো তো আস্তে আস্তে যাতে বিলুপ্ত না হয়ে যায়, স্বাস্থ্য নির্ধারণের সহায়তা, সংরক্ষণ কৌশলের সঠিক তথ্য অপরিহার্য, শুমারি আবাসস্থল ব্যবস্থাপনা ও চোরা শিকার বিরোধী প্রচেষ্টার নীতিমালা অবহিত করা। ফান্ডিং অ্যান্ড সাপোর্ট। এই আদমশুমারি প্রকল্পে ইউএসএআইডি অবদান, ইউএসএইড সেটা অবদান রেখেছে। এটা ইউএসএইড মানে এরা বিভিন্ন ওই ইউএস থেকে বিভিন্ন ফান্ড আসে আর কি। বুঝলে? এই ইউএসএইড নিয়ে দেখবে আমার এখন অনেক কথাবার্তা হচ্ছে। বুঝলে? ডিপ স্টেট এইড এগুলো যদি আলাদা, কিন্তু এই ইউএসএইড আর কি, এই আদমশুমারি প্রকল্পে এরা অবদান রেখেছে, টাকা পয়সা দিয়েছে। তা তাদের সহায়তায় জিপিএস ডিভাইস, মানে ওই বিভিন্ন জায়গায় ট্রাকের জন্য জিপিএস, ল্যাপটপ, এগুলো তো কিনতে হবে, সরঞ্জাম তহবিল অন্তর্ভুক্ত ছিল এবং আদমশুমারির মোট আনুমানিক ব্যয় প্রায় 1,50,00,000 নেপালি রুপি এবং আর্থিক সহায়তা ছাড়াও আদমশুমারি স্থগিত বা বাতিল করা হতে পারে। বুঝলে? তারপরে কি প্রিপারেশন অফ দ্য টাইম লাইন। 2025 সালে মার্চ মাসে আদমশুমারি প্রস্তুত করা ছিল। গণনা 18 মার্চ থেকে 7 এপ্রিল পর্যন্ত নির্ধারিত ছিল। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে ফলাফল প্রকাশের কথা ছিল। আদমশুমারির জন্য কমপক্ষে 10 দিনের প্রস্তুতি প্রয়োজন এবং তহবিল বিলম্ব সময়সীমাকে বিপন্ন করে। যেটা এবার আমির খসরু বলে, স্যার আপনার এই কারেন্ট অ্যাফেয়ার্সে আমির খসরুকে কেন নিয়ে আসছে? আমির খসরু তো ইতিহাসে পড়বো। দেখো, আমির খসরু অবশ্যই ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ চরিত্র, কিন্তু এই আমির খসরুকে নিয়ে একটা ভারতে উৎসব পালিত হয় এই মার্চ মাসের দিকে। বুঝলে? তার জন্য এটা কারেন্ট অ্যাফেয়ার্সে এসছে। তো চলো আমরা দেখে নিই। আমির খসরু ভারতের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সঙ্গীত, কবিতা ও সংস্কৃতিতে তার অবদান উপমহাদেশে স্থায়ী প্রভাব ফেলেছে। প্রতি বছর জাহান ই খসরু উৎসব পালিত হয়। এই যে আমির খসরুকে নিয়ে কি উৎসব পালন হয়? জাহান এ খসরু উৎসবে পালিত হয় এবং খসরুর উত্তরাধিকারীকে হিন্দু মুসলমান ঐতিহ্যের মিশ্রণ হিসাবে তুলে ধরা হয়। মানে ইনি সবাই মোটামুটি এটাকে পালন করে এবং তার প্রাণবন্ত অভিব্যক্তি সৃজনশীলতার জন্য তাকে প্রায়শই ভারতের তোতা, অর্থাৎ ভারতের তোতা পাখি বলা হয় আমির খসরুকে, এবং তার কাজ দর্শনের জন্য এখনো অনুপ্রাণিত হয় মানুষ। তা আর্লি লাইফ অফ ব্যাকগ্রাউন্ড, তার আর্লি লাইফগুলো কী ছিল একটু দেখি, চলো একটু এক ফলোকে দেখে নিই। আমির খসরুর জন্ম 1253 সালে। তার বাবা মধ্য এশিয়া থেকে ভারতে চলে আসেন অস্থিরতার সময়কালে। খসরুর লালন পালন ছিল বৈচিত্র্যময় সংস্কৃতির সংমিশ্রণ। তিনি তার তুর্কি ও ভারতীয় উভয় ঐতিহ্যের জন্য গর্বিত ছিলেন। এই দৈত্যতা মানে ডুয়াল যে ক্যারেক্টার, ডুয়াল যে তার ঐতিহ্য, তাকেই দৈত্যতা বলছে। বুঝতে পেরেছো? তা দৈত্যতার ওই সাহিত্য ও সঙ্গীতকে ব্যাপকভাবে তিনি প্রভাবিত করেছিল। ক্যারিয়ার্স অফ দ্য অ্যাজ এ কোর্ট পোয়েট, মানে তিনি তার যে রাজদরবারের কবি হিসেবে ছিলেন সেগুলো একটু দেখি। খসরু 20 বছর বয়সে কবি হিসেবে তার কর্মজীবন শুরু করে। তখন দেখবে ওই সবাই কবি থাকতেন, তারা কিন্তু মাইনে প্রাপ্ত কবি, টাকা পয়সা দিত তাদের। তো তিনি 5 দশক ধরে দিল্লির একাধিক সুলতানের সেবা করেছিলেন। মানে তার কবিতা, তার এইসব সঙ্গীতে তাদেরকে মুগ্ধ করেছিলেন। তার কবিতা শাসকদের বৈধতা প্রতিষ্ঠার একটি মাধ্যম ছিল।
মানে এবং খসরু ফার্সি ও হিন্দি ভাষায় লিখতেন। তাহলে খসরু কোন ভাষায় তাদের কবিতা লিখতেন? ফার্সি আর হিন্দি ভাষায়। সুলতান জালালউদ্দিন খলজির সময় তোমার যখন খলজি বংশ, তোমার দিল্লিতে তো 5টা বংশ শাসন করে, দাস, খলজি, সৈয়দ, তুগলাক, লোদি। তাই যে তোমার খলজি বংশ অর্থাৎ দাস বংশের পরে 1290-তে খলজি বংশের প্রতিষ্ঠা করেন জালালউদ্দিন খলজি। জালালউদ্দিন খলজি এবং আলাউদ্দিন খলজি দুসময়ই কিন্তু আমির খসরু তোমার ছিলেন আর কি। তা আমির খসরু তাকে জালালউদ্দিন খলজি থেকে আমির উপাধিতে ভূষিত করেন এবং স্বীকৃতি রাজদরবে তার সম্মানিত অবস্থাকে আলোকিত করে। বুঝতে পেরেছো? তার সম্মানিত অবস্থানকে আলোকিত করে সেইটা। চলো এবার আসছে কি স্পিরিচুয়াল কানেকশন অফ দ্য নাজিমুদ্দিন আউলিয়া। নাজিমুদ্দিন আউলিয়া হলো একজন সুফি সাধক। আমরা সুফি ইতিহাসে সুফি শান্ত পড়েছি, যেটা সাফা থেকে এসছে। তাই নিজামুদ্দিন আউলিয়ার কিন্তু উনি এক অনুরাগী ছিলেন, শিষ্য ছিলেন। তা খসরু ছিলেন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার একজন একনিষ্ঠ শিষ্য। তাদের বন্ধন গভীর। খসরুকে প্রায়শ সাধকের গোপন রহস্যের রক্ষক হিসাবে উল্লেখ করা হতো, মানে খুবই গভীর সম্পর্ক। তাদের সম্পর্ক রাজসভা আধ্যাত্মিক জীবনের মধ্যে ব্যবধান কমিয়ে দিয়েছিল। উভয় ব্যক্তিত্ব একে অপরকে সম্মান করতেন, ক্ষমতা আধ্যাত্মিকতার মধ্যে এক অনন্য সাদৃশ্য প্রদর্শন করতেন। লিটারেরি কন্ট্রিবিউশন। খসরু কবিতা তার গীতিমূলক সৌন্দর্য ও জটিল শব্দবিন্যাসের জন্য বিখ্যাত। তিনি গজল, ধাঁধা, গান সহ বিভিন্ন ধরনের কবিতা রচনা করেন। তার রচনায় ফার্সি, তুর্কি, স্থানীয় প্রভাবের সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়। খসরু লেখার গঙ্গা, যমুনা, তেহজিব নামে প্রতিষ্ঠিত সম্মানিত সংস্কৃতি প্রচার করা হয়েছে। তিনি হিন্দু দার্শনিক চিন্তাভাবনার প্রশংসা করেছিলেন এবং যা ঐতিহ্যের প্রতি তার শ্রদ্ধার ইঙ্গিতে, মানে যেই ভারতীয় ঐতিহ্য এবং হিন্দু ঐতিহ্য যেটা, তার প্রতি যে উনি শ্রদ্ধাশীল ছিল, সেইটা কিন্তু এনার এই যে দার্শনিক চিন্তাভাবনা, হিন্দুদের প্রশংসা করতেন, সেইটার মধ্যে কিন্তু ওনার এইটা এই শ্রদ্ধা করার বিষয়টা কিন্তু প্রকাশ পায়। কেমন? চলো মিউজিক্যাল ইনোভেশন। ভারতের ধ্রুপদী সঙ্গীতের উপর খসরুর প্রভাব গভীর। অসংখ্য রাগ ও খেয়াল ধারার বিকাশের জন্য তিনি কৃতিত্ব প্রাপ্ত। তিনি শ্রেতার তবলা আবিষ্কারের সাথেও জড়িত, যদিও প্রমাণ সীমিত। মানে কেউ বলেন যে সে তার আবার কোনো না, উনি এটা করেননি। ছাপ তিলক এবং জেহাল মাস্কিনের মতো রচনাগুলি পবিত্র ধর্মনিরপেক্ষ উভয় প্রেক্ষাপটেই তার জনপ্রিয়। বুঝতে পেরেছ? চলো আর তোমাদের একটা বলি, প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক এবং ক্লাসের পর ক্লাসের পিডিএফ এর জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে হিস্ট্রি ইনসাইট INSIGHT বা শোভন স্যার। বুঝতে পেরেছ? বা এই যে 9476429107 এই নম্বরে জাস্ট একটা হাই লেখে অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। চলো ড্রামেটিক পারফরমেন্স অ্যাক্ট 1876। সম্প্রতি বছরগুলি ভারত সরকার পুরনো ঔপনিবেশিক আইন বাতিলের দিকে মনোনিবেশ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 1876 সালে নাটকীয় পারফরমেন্স আইন মানে যেটা সীমাবদ্ধতা, নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন যেটাকে আমরা বলি, পারফরমেন্সের আইনের তোমার হচ্ছে স্বাধীনতাকে সীমাবদ্ধ করে এবং এমন আইন বাতিল করার প্রয়োজনীয়তার কথা উনি তুলে ধরেন। তো ব্রিটিশ আমলের কিছু আইন কিন্তু এখন আমাদের ভারতীয় সংবিধানে আছে, তা সেইগুলোকে, যেগুলো দরকার নেই সেগুলোকে উনি এর কথা বলেছেন। তো এই আইন ব্রিটিশ সরকারের কলঙ্কজনক রাষ্ট্রদ্রোহী বলে বিবেচিত এবং জনসাধারণের পরিবেশনা সেন্সার করার অনুমতি দেয়। এই ধরনের আইন বাতিল ভারতের আইনি কাঠামোকে আধুনিকীকরণের একটি বৃহত্তম উদ্যোগের অংশ। বুঝতে পেরেছো? যেটা এই যে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন যেটা আর কি আমরা পড়েছি ইতিহাসে। ব্যাকগ্রাউন্ড অফ ড্রামেটিক পারফরমেন্স অ্যাক্ট। তা 1976 সালে জাতীয়তাবাদী অনুভূতি দমন করার জন্য নাট্যকর্ম আইন প্রণয়ন করেছিল এবং এটি কর্তৃপক্ষ সরকারের প্রতি অসন্তোষের সৃষ্টিকারী পরিবেশনের, অর্থাৎ নাটকের মধ্যে যে সরকারকে ছোট করা হবে এমন কিছু প্রচার করা যাবে না। তো এই আইনটি শৈল্পিক অভিব্যক্তি নিয়ন্ত্রণ এবং বাক স্বাধীনতা সীমিত করার জন্য ব্যবহৃত হয়েছিল। এটি ব্রিটিশ ঔপনিবেশিক আমলে কার্যকর করা বেশ কয়েকটি নিপীড়ন আইনের মধ্যে একটি ছিল। তাই এটা এখন কেন রাখবে? এটাও এখন বাতিল করে দিতে হবে। নিউ স্পেসিস অফ ডিসকভারিজ ইন ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। দেখো ভারতের সম্প্রতি দুটো তোমার প্রজাতির আবিষ্কার হয়েছে। একটা হলো তোমার জাম্পিং স্পাইডার, আর একটা হলো শ্রীলঙ্কার মানে তোমার ওই যে অন্যান্য পাতা নাকওয়ালা বাদুড়। বুঝতে পেরেছো? এই দুটো তোমার হচ্ছে কি বল প্রাণী আবিষ্কার হয়েছে এবং এই আবিষ্কারগুলি অঞ্চলের সমষ্টিগত বৈশিষ্ট্য আর অনুসন্ধান সংরক্ষণ প্রয়োজনীয়তা তুলে ধরে। মনে রাখবে এটা কেরালা কোথায় আবিষ্কার হয়েছে? এটা তোমার শ্রীলঙ্কাতে, ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে এই দুটো প্রাণী পাওয়া গেছে। বুঝতে পেরেছো?
কেমন? তাহলে চলো এটা দেখি এদের কি কি। কেরালা বিশ্ববিদ্যালয় দুটি নতুন প্রজাতির জাম্পিং স্পাইডার ও অ্যাপিডোলেক্সিয়া ও ফ্যালসিমরফিস ও এপিডেলাক্সিয়া ও প্যালেস্টিয়া আবিষ্কারের কথা জানিয়েছে। এটি ভারতে এপিডেলাক্সিয়া প্রজাতির প্রথম রেকর্ড। 2022 সালে শেষের দিকে 2023 সালে গোড়ার দিকে অভিযানের সেন্ডার্নি বন্যপ্রাণী অভয়ারণ্য ও মাকড়সাগুলি পাওয়া গিয়েছিল। স্ত্রী মাকড়সাগুলি তাদের প্রসমার ও একটি হলুদ ত্রিভুজাকার চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়। বুঝতে পেরেছ? পুরুষ মাকড়সাগুলি স্বতন্ত্র রঙের প্যাটার্ন প্রদর্শন করে এবং ফ্যালসিফার্মিস ও 4.39 মিমি পরিমাণ করে, সেখানে প্যালাস্টিস ও 3.69 মিলিমিটার ও 4.57 মিলিমিটার আকারের হয়। এই মাকড়সাগুলি পশ্চিমঘাট পর্বতমালায় ঘন পাতায় জন্মায়। বুঝতে পেরেছো? তো চলো, হটেস্ট যেটা অ্যান্ড ড্রাইয়েস্ট মান্থ ইন ইন্ডিয়া, এই 2025-এর যে ফেব্রুয়ারি মাসটা না, এটা হলো এখন অবধি হটেস্ট এবং ড্রাইয়েস্ট শুষ্ক মান্থ হিসেবে পেয়েছে। 2025 সালে ফেব্রুয়ারি মাস ভারতের জলবায়ু পরিবর্তন দেখা গিয়েছে, যা গত 125 বছরের মধ্যে সব থেকে ফেব্রুয়ারি উষ্ণতম ফেব্রুয়ারি মাস হল এই 2025। বুঝতে পেরেছো? ভারতীয় আবহাওয়া অধিদপ্তর IMD অনুসারে গড় তাপমাত্রার 22.04 ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছিল এবং এই মাসটি সবচেয়ে শুষ্কতম মাসগুলির মধ্যে একটি, এবং স্বাভাবিকভাবে অর্ধেকেরও কম বৃষ্টিপাত হয়েছে। মধ্য দক্ষিণ ভারতের পরিস্থিতি বিশেষভাবে গুরুতর ছিল এবং সেখানে পূর্ব উত্তর পূর্ব অঞ্চলে কিছুটা ভালো ছিল। বুঝতে পেরেছো? তারপর টেম্পারেচার রেকর্ডস অ্যান্ড ট্রেন্ডসে আছে এটা 2025 সালের ফেব্রুয়ারিতে তাপমাত্রা অস্বাভাবিকতা স্বাভাবিকের চেয়ে 1.49 ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, যা 1901 সালের দ্বিতীয় সর্বোচ্চ এবং মধ্য ভারতের সবচেয়ে চরম পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। তাপমাত্রা স্বাভাবিকতার চেয়ে 1.94 ডিগ্রি সেলসিয়াস বেশি বৃদ্ধি পেয়েছিল এবং এই রেকর্ডগুলি জলবায়ু পরিবর্তনের সাথে সম্পর্কিত এবং তাপমাত্রা বৃদ্ধির সাথে একটি উদ্বেগজনক প্রবণতা তুলে ধরে। তাহলে আমরা জানলাম। তাহলে বন্ধুরা, আজকে চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা। তোমাদের কিন্তু আজকে থেকে রাত 9টার সময় শুরু হচ্ছে তোমার সায়েন্স। চলো আমাদের রুটিনটা একটু বলে দিই। সকাল 7:15 তো CA, 7:15 AM হবে কি তোমার প্রতিদিনই হবে কারেন্ট অ্যাফেয়ার্স। 11টা AM থেকে হবে তোমার হচ্ছে আর্টস জিকে। বুঝতে পেরেছো? আমাদের অনেকটা এগিয়ে গেছে। আমরা এখানে 10,000 MCQ করাবো, অলরেডি আমাদের 8,000 MCQ ডান। আর 9 PM হবে তোমার সায়েন্স প্র্যাকটিস। বুঝতে পেরেছো? তা চলো এই রুটিন লিখে নাও, চলে আসবে। কেমন? এই রুটিন লিখে নাও কেমন? আর প্রতিদিন ক্লাসের আগে ক্লাসের লিঙ্কের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো হিস্ট্রি ইনসাইট বা শোভন স্যার। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইলে এই নম্বরে জাস্ট হাইলে অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? তাহলে আজকের ক্লাস এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবে। কেমন? তাহলে আজকের ক্লাস শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে।